সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সম্প্রতি আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড, যাকে আপনারা সবাই চেনেন, তিনি ফোন করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার অজিত দোভালকে। ফোন করে তুলসী অজিত দোভালকে বলেছেন, কংগ্রাচুলেশন, দিস টাইম ইউ হ্যাভ ওয়ান মাই ফ্রেন্ড। অভিনন্দন, এবার তুমি জিতেছ আমার বন্ধু। কেন এই ফোনটা করলেন তুলসী এবং কিসে জিতলো ভারত? সম্প্রতি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো বাংলাদেশে, এবং এই বাংলাদেশে বিএনপির জয়লাভে তুলসী গ্যাবার্ড অজিত দোভালকে অভিনন্দন জানিয়েছে। এর কারণ হলো, একটু পেছনে যাই। 24 সালের 5ই অগস্ট বাংলাদেশে যে রেজিম চেঞ্জটি হয়েছিল, আপনারা জানেন যে তার পেছনে আমেরিকার একটা প্রভাব ছিল। সেই রেজিমটা যে চেঞ্জ হবে, সেটা ইন্ডিয়া ঠিকমতো সময় মতো পর্যাপ্ত ইনফরমেশন পায়নি। ইন্ডিয়া যখন জেনেছে তখন আসলে আর কিছুই করার ছিল না। তো সেই রেজিম চেঞ্জে ইন্ডিয়াকে সাইড লাইনে রেখে, অনেকটা অন্ধকারের ভেতরে রেখে আমেরিকাই সবকিছু করেছিল, এবং সেই ব্যাটেলে কিন্তু আমেরিকা জিতেছিল। সেই জায়গা থেকে এবারের যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে আমেরিকার প্রেফারেন্স ছিল জামাতে ইসলাম। আমেরিকা চেয়েছিল জামাতে ইসলাম নির্বাচনে জিতুক, এবং জামাত জিতলে আমেরিকার যেটা সুবিধা হবে, যে আমেরিকার ইন্টারেস্টটা বাংলাদেশে জামাত অনেক বেটার সার্ভ করতে পারবে কম্পেয়ার টু আওয়ামী লীগ এন্ড বিএনপি। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি এই দল দুটোর জনসম্পৃক্ততা এত বেশি যে এরা চাইলেই বিদেশিদের ইচ্ছা মতো সব কাজ করতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে আমেরিকা যখন জামাতকে চাইছিল, এবং আপনারা খেয়াল করেছেন যে তারেক রহমানের বাংলাদেশে আসতে কিন্তু ক্রমশ দেরি হয়ে যাচ্ছিল, এবং একটা পর্যায়ে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, যিনি আমেরিকার চার্জ d'affaires ছিলেন দূতাবাসের, সেই ট্রেসি কিন্তু তারেক রহমান যখন বলেছিল আসবে কিনা, ট্রেসি বলেছিল নট নাও, আরেকটু পরে। তো তারপরে তারেক রহমান একটু দেরিতে হলেও 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছে। এই যে তারেক রহমান এসেছেন, এর আগে কিন্তু 1 বছরের বেশি সময় ধরে তারেক রহমানের সাথে ভারতীয় অনেকেরই যোগাযোগ হয়েছে, খুব গোপনে নেগোসিয়েশন হয়েছে। এটা এতটাই গোপনে নেগোসিয়েশন হয়েছে যে আমরা মানে অধিকাংশই আমরা আসলে জানতে পারিনি। এই নেগোসিয়েশনটা হয়েছে ভারত যখন দেখেছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে একটু বেকায়দায়, এবং আওয়ামী লীগ হয়তো নির্বাচনে অংশগ্রহণ বা অন্যান্য বিষয় নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছে, তখনই ভারত একটা প্যারালাল চ্যানেল ওপেন করেছে। ভারতের সেই নীতি যে সব ডিম এক ঝুড়িতে রাখা যাবে না, সুতরাং তারা তখন থেকেই বিএনপির সাথে যোগাযোগ শুরু করেছে, বিশেষ করে তারেক রহমানের সাথে লন্ডনে ব্রিটিশ হাইকমিশনার, মানে ব্রিটিশ হাইকমিশনে যিনি ভারতীয় রাষ্ট্রদূত, তিনিও তারেক রহমানের সাথে মিটিং করেছেন। এবং তারই ফলশ্রুতিতে তারেক রহমান কিন্তু 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। তারেক রহমানের আসার পথে যতগুলো ক্লিয়ারেন্স দরকার ছিল, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্লিয়ারেন্স ছিল ভারতের, এবং সেই ক্লিয়ারেন্সটা পাওয়ার পরে তারেক রহমান আসছে। যদি তারেক রহমান বাংলাদেশে না আসতে পারতেন, তাহলে কিন্তু এই নির্বাচনে বিএনপির ল্যান্ডস্লাইড যে ভিক্টরিটা হয়েছে, সেটা শুরুতেই বাধাগ্রস্ত হতো। এবং ওই যে জামাতকে ক্ষমতায় আনার যে প্ল্যান, যেটা আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে ট্রেসি কাজ করেছেন, ডক্টর ইউনূস কাজ করেছেন, তার কয়েকজন উপদেষ্টা কাজ করেছেন, সবাই মিলে এমনভাবে গুটি সাজিয়েছিল, প্রশাসন সাজিয়েছিল, যাতে জামাত ক্ষমতায় চলে আসে। সেই জায়গা থেকে ইন্ডিয়া চেয়েছে জামাত যেন কোনো অবস্থায় ক্ষমতায় না আসে। জামাত ক্ষমতায় এলে ভারতের জন্য অনেক রকমের সমস্যা হতো। এমনিতেই ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা নিয়ে যেভাবে ভারতের বিরুদ্ধে কামান দেখেছেন, তিনি ভারতের 7 সিস্টার্স দখল করে নেবেন, নানা রকমের হুমকি দিয়েছেন, এবং সেই হুমকির প্রেক্ষিতে ভারত কিন্তু এই চিকেন নেক এবং এই আশেপাশে 5টা সামরিক বেস তৈরি করতে হয়েছে। যা ইউনূস মোটামুটি ভারতকে এই সাইডে একদম ঘুমারাম করে ফেলছিল। ভারতের এই ফোর্স মোবিলাইজেশন অনেক 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 ব্যস্ত ছিল। তো সেই জায়গা থেকে ভারতের স্ট্র্যাটেজি ছিল যে কোনোভাবে এখানে জামাতকে আনতে দেওয়া হবে না। আপনারা জানেন যে খুব রিসেন্টলি ভারত এবং আমেরিকার সম্পর্কটা একটু ভালো যাচ্ছে। তাদের সম্পর্কে বেশ টানাপোড়েন হচ্ছিল গত এই ট্রাম্প ওথ নেওয়ার পর থেকে, কিন্তু বর্তমানে তাদের সম্পর্কে একটু হানিমুন পিরিয়ড চলতেছে, যে কারণে এই নির্বাচনে যে বিএনপি
ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছে। এবং নির্বাচনে আপনারা খেয়াল করে থাকবেন, এই নির্বাচনে ডক্টর ইনু যেভাবে গুটি সাজিয়েছিলেন তাতে বিএনপির জেতার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু শেষ মুহূর্তে কিছুটা ভারতের সহায়তায় এবং আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যারা ভোট দিতে গিয়েছেন এবং তৃণমূল পর্যায়ে অধিকাংশ আসনে আওয়ামী লীগের যারা ভোট দিয়েছেন, এরাও একই উদ্দেশ্যে যে জামাত ঠেকাও, এট এনি কস্ট জামাত ঠেকাও, তারা ধানের শীষে ভোট দিয়েছেন, যে কারণে ধানের শীষ বিএনপি এই বিজয়টি পেয়েছে। এই বিজয়টি পাওয়ার কথা ছিল না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, তারও কিন্তু নিশ্চিত পরাজয় ছিল, গো হারা হারতো, কিন্তু শেষ মুহূর্তে হিন্দুরা এবং আওয়ামী লীগরা ভোট দিয়ে তাকে জিতিয়ে দিয়েছে। এই কারণেই মির্জা ফখরুল আলমগীরের কথা বললাম, কারণ আজকে তার একটা স্টেটমেন্ট দেখলাম যে আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে তিনি একটা মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের অফিস খোলা যাবে না, আওয়ামী লীগের ভোট নেওয়া যাবে। গো হারা এবং একটা পার্টির মহাসচিব হারলে কি লজ্জার বিষয় হতো, সেখান থেকে তিনি জিততে পারবেন, তখন তার আপত্তি নাই, কিন্তু আওয়ামী লীগের অফিস খুললেই তার সমস্যা। এটি খুবই মানে একটা বেদনাদায়ক একটা স্টেটমেন্ট তার কাছ থেকে। গত 18 মাস যে ইউনূস এই যে অবৈধ ক্ষমতায় ছিল, এই সময়টা ইউনূস কিন্তু বিএনপিকে ভীষণ অপমান করেছে, চাপের মধ্যে রেখেছে। ইভেন আলী রেয়াজ বিভিন্ন মিটিং এ যেভাবে ধমকাধমকি করেছে, বিএনপি অনেকটা মাটি কামড়ে পড়েছিল এবং তারা শুধু এই নির্বাচনটার জন্য অপেক্ষা করেছে, নির্বাচনী ফলের জন্য অপেক্ষা করেছে। এবং সেই একটা গল্পের কথা মনে পড়ে যে এক লোক এক সুন্দরী মেয়ের প্রেমে পড়েছিল এবং সুন্দরী মেয়েটি তখন অনেক শর্ত দিত যে আমাকে বিয়ে করতে হলে আমাকে একটা গাড়ি কিনে দিতে হবে, আমার নামে একটা বাড়ি লিখে দিতে হবে, আমার নামে কোটি টাকার ফিক্সড ডিপোজিট থাকতে হবে, অনেক অনেক শর্ত। যে শর্তই দেয় প্রেমিক বলে হ্যাঁ রাজি, যখনই বলে গাড়ি দেবো বলে দিব, বাড়ি দাও দিব, ফিক্সড ডিপোজিট করবো কোটি টাকা দিব, সব দিব। তারপরে বিয়ে করলো, মেয়েটা যখন দেখলো আরে এটা তো একটা ভালো ডিল, বিয়ের পরে আর স্বামী বাড়িও দেয় না, গাড়িও দেয় না, ফিক্সড ডিপোজিটও করে না, তখন সেই মেয়েটা বললো যে কি ব্যাপার, তুমি বললা বিয়ে করলে তুমি আমাকে এই দিবা সেই দিবা, এখন তো কিছুই দেয় না। তখন লোকটা বলেছিল যে আমি তো অবশ্যই দেব, আমি তো বলিনি দেব না, তবে কবে দেব এটা তো বলি নাই। তো বিএনপি সেরকম যে নির্বাচনের আগে ডক্টর ইউনূস, আলী রিয়াজ লাস্টে যা বলছে সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গণভোট হ্যাঁ, জুলাই সনদ হ্যাঁ, এইটা হ্যাঁ, সেইটা হ্যাঁ, কিন্তু বিএনপি ঠিকই জানতো যে একবার যদি ক্ষমতা আসতে পারে তাহলে এইগুলো, এই সংবিধান বিরোধী এসব তারা কোনো কিছুই অ্যালাউ করবে না। এবং আজকে সেটা আপনারা দেখছেন, এই গণভোট নিয়ে এই সংস্কার পরিষদের সদস্য হিসেবে বেআইনিভাবে, অসাংবিধানিকভাবে শপথ নেওয়ার যে বিষয়টা ছিল, তারা এগুলো রিজেক্ট করে দিয়েছে। শুধু তাই না, তারা এখন কিন্তু অনেকটা হার্ড লাইনে চলে গেছে। আপনারা দেখেছেন যে প্রশাসন যেভাবে জামাত দিয়ে সাজিয়েছিল, আজকে 9 জন সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হলো, সবাই জামাতপন্থী। আরো বেশ কিছু সচিবের আহ, অদল বদল চলছে। বিএনপি বিশেষ করে তারেক রহমান ডিজিএফআই, এনএসআই এবং দলের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে মোটামুটি যেখানে জামাত পাচ্ছে প্রশাসনের, সেখান থেকে জামাত বিতরণ কর্মসূচি চালু করেছে। জামাত খেদাও, আর আওয়ামী লীগের যদি যোগ্য কোনো লোক থাকে প্রশাসনে তাকে রাখা যাবে, এরকম একটা নীতি নিয়ে তিনি এগোচ্ছেন। এবং এই কারণেই তুলসী গ্যাবার্ড অজিত দোভালকে ফোন করে অভিনন্দন জানালো। এবং বর্তমান সরকারের উপরে ভারতের যে একটা প্রভাব কাজ করছে, এটা তাদের বিভিন্ন গৃহীত কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। শুধু যে জামাত খেদাও সেটাই না, জামাতের উপরে হার্ডলাইনে যাচ্ছে তাই না, ডক্টর ইউনূস যে এই 18 মাসে তার উপদেষ্টা পরিষদের অনেককে সহ যত রকমের দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, সেগুলোর বিরুদ্ধে খুব সম্ভবত দ্রুতই তদন্ত হবে এবং তাদের বিচারের মুখোমুখি করা হবে, এরকমই একটা চিন্তা ভাবনা চলছে সরকারি পর্যায়ে। এবং ডক্টর ইউনূস আবার এটা টের পেয়ে যেটা হচ্ছে যে তিনি যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, উপদেষ্টাদের মধ্যেও এক ধরনের ভীতি কাজ করছে। কিছু উপদেষ্টা অলরেডি পালিয়ে গেছে, কিছু বিশেষ সহকারী পালিয়ে গেছে, যারা গেছে গেছে, কিন্তু বাকিদের ব্যাপারে বিএনপি হার্ড লাইনে যাচ্ছে। এবং যে পেইনটা বিএনপি কে গত 18 মাস দেওয়া হয়েছে, যে অপমানটা করা হয়েছে, তার বদলা নেবার একটা সময় এসেছে এবং সরকার সেটা নেবে। ডক্টর ইউনূসের যে দুর্নীতির কথা শোনা যাচ্ছে, আসিফ নজরুলের যে দুর্নীতির কথা শোনা যাচ্ছে, অন্য অন্য উপদেষ্টা, এই যে স্বাস্থ্য উপদেষ্টা, সেও নাকি 9,000 কোটি টাকার অনিয়ম করেছে। তো এই সবগুলো নিয়ে যেভাবে আসছে, তাদের খুব দ্রুতই তাদের বিরুদ্ধে তদন্ত হতে পারে। এবং সেই ক্ষেত্রে ভারতও এই বিষয়টা একটু মনিটর করতেছে, কারণ
ভারত, আমেরিকা এইসব দেশের একটা অভ্যাস আছে যে তারা যদি একবার কাউকে টার্গেট করে সহজে ছাড়ে না। সো এই হিসাবে ডক্টর ইউনূসের সামনে কিন্তু দুর্দিন